আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিয়েন্স 3 এর কাজগুলো করছিলাম। আজকে আমরা 4.2.2 এটি নিয়ে আলোচনা করব। সো আমাদের এক্সপেরিয়েন্স ছিল টোনস ইন স্টেটমেন্টস। তোমরা জানো যে টোনস ইন স্টেটমেন্টস কাকে বলে, মানে বক্তব্যের সুর। যে তুমি একটি কথা বলবে বা একটা রাইটারের উদ্ধৃতি পড়বে, যে কোনো পয়েম পড়বে, একটি টেক্সট পড়বে, সেই টেক্সটে তুমি কিভাবে সুরগুলো ধরতে পারবে, মানে এর কথোপকথনটা কেমন হবে, এটি হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার মূল বিষয়। সো আমরা আগের কাজগুলো করেছিলাম, এটি সে আগের কাজের সাথে সংযুক্ত। চলো তোমাদের দেখে নিয়ে, সেই হচ্ছে আমাদের কলাম 1 এবং 2 এর বক্স। এখানে 5টি স্টেটমেন্ট ছিল এবং এই পাশে 5টি তোমাদের হচ্ছে টোন ছিল, যে কোন স্টেটমেন্টটা কোন টোন মানে সুরটা ফলো করে। এগুলো আমরা আগের ক্লাসে করেছিলাম, যারা করেন তারা করে নেবে। আর সবার প্রতি রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমাদের এখানে কি করতে হবে দেখো, বলছে অ্যাক্টিভিটি 4.2.1 এর যে ম্যাচিং আছে এটি আবার তোমরা দেখবে এবং জোড়ায় নিচের প্রশ্নগুলোর আলোচনা করবে এবং অ্যানসার লিখে এগুলো তোমরা পরে আবার শেয়ার করবে। সো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল আমরা দেখে নেই। বলছে এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, ডু ইউ এগ্রি? সে তুমি কি একমত যে প্রত্যেকটা বাক্যর নিজস্ব একটা কি থাকে, সুর থাকে বা স্বরভঙ্গি থাকে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয় তাহলে কেন, হোয়াই? সো এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। চলো আমরা প্রত্যেকটা অ্যানসার এখন দেখে নেই যে কি হবে এগুলো। চলো আমরা এই অ্যানসার গুলো এখন দেখে নিই যে কিভাবে অ্যানসারটি হবে। তবে এই কাজটি করতে হলে তোমাদের এই যে কলাম আছে এই কলামের স্টেটমেন্ট গুলো এবং এই টোন গুলো খুব ভালো করে বুঝতে হবে। আমি তোমাদের খুব সুন্দর করে ক্লাসটা বুঝিয়ে দিয়েছি, তোমরা ওই ক্লাসটা দেখে নিও। আজকে আমরা এই অ্যানসার গুলো দেখি যে কি হবে অ্যানসার গুলো। সো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন। সে প্রত্যেকটা বাক্য কি একই ধরনের, মানে এর নিজস্ব, ওন মানে হচ্ছে কি নিজস্ব, এর সুর আছে? ডু ইউ এগ্রি, তুমি কি একমত? ইফ ইয়েস, যদি একমত হও, হোয়াই, কেন? সো তোমরা নিশ্চয় জানো যে প্রত্যেকটা স্টেটমেন্ট বাক্য কিন্তু এর নিজস্ব একটা সুর থাকে বা টোন থাকে। সো ইয়েস, অবভিয়াসলি ইয়েস হবে, হ্যাঁ। আই এগ্রি, আমি একমত। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ স্টেটমেন্ট দ্য টোন চেঞ্জেস। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ম্যাটার মানে হচ্ছে তুমি যে একটি বাক্য বলছো ওই বাক্যের বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিন্তু এর সুরটা চেঞ্জ হয়। সো এখানে বলছিল যে ইফ ইয়েস, যদি হ্যাঁ হয় তাহলে কেন, সেই কারণটা ব্যাখ্যা করতে হবে। সো আমরা কারণটা ব্যাখ্যা করলাম যে আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট যখন পড়বো, লিখবো বা বলবো তখন কিন্তু এর প্রত্যেকটা স্টেটমেন্টই তার হচ্ছে পারে কথা অনুযায়ী তার যে বিষয়বস্তু আছে সেটা অনুযায়ী কি হবে, চেঞ্জ হবে। নাম্বার 2, আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখি। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, authors convey their own moods or feelings through their writings? বলছে লেখকরা কি তাদের লেখার মাধ্যমে তাদের নিজস্ব মেজাজ বা অনুভূতিগুলো প্রকাশ করে? এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। তোমার এই অ্যান্সারটি একটা ব্যাখ্যার মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে তুমি সেটি ব্যাখ্যা করো। সো কনভে মানে হচ্ছে প্রকাশ করা, মুডস মানে অ্যাকচুয়ালি মেজাজ, আর ফিলিংস মানে কিন্তু অনুভূতি। সো আমরা এখানে দেখে নিই অ্যানসারটা কি হবে। ইয়েস, হ্যাঁ। I think authors convey their own moods or feelings through their writings. Yes, আমি মনে করি যে লেখকরা তাদের লেখার মাধ্যমে নিজস্ব যে চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলো আছে সেগুলো প্রকাশ করেন। সেখানে উদাহরণ আমরা কি দেব, ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে the fluffy white clouds floated in the bright blue sky. সেখানে দেখো বলছে যে ফ্লাফি হোয়াইট ক্লাউডস, যেখানে আকাশে তুলতুলে সাদার মতো যে মেঘটা ভেসে বেড়াচ্ছে। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা কি বলতে পারি, থ্রু দিস লাইন দ্য রাইটার কনভেজ হিজ ওন ফিলিংস। এটা কিন্তু লেখক তার নিজস্ব যে অনুভূতি আছে সেটি কিন্তু প্রকাশ করেছে। কিভাবে প্রকাশ করেছে, যে লেখক বোঝাতে চেয়েছেন যে আকাশে যে তুলোর মতো মেঘগুলো
উড়ে বেড়ায় বা ভেসে বেড়ায় সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে যে ফ্লাফি হোয়াইট ক্লাউডস, তুলোর মতো সাদা মেঘ। আচ্ছা, তাহলে তোমরা দেখলে যে এই লাইনটার মাধ্যমে এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কবি তার যে রাইটার অনুভূতি সেটা কিন্তু প্রকাশ করেছেন। সো এভাবে আমরা যখন কোনো স্টেটমেন্ট পড়ব সেই স্টেটমেন্ট দেখে বোঝা যাবে যে এটির মেজাজ দেখাচ্ছে নাকি কোনো অনুভূতি প্রকাশ করছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। while doing the activity, মানে যখন আমরা কাজটি করছিলাম বা কাজটি করেছি, how do you identify the writer's mood or feelings in the statements? তুমি কিভাবে লেখকের যে অনুভূতি আছে এবং মেজাজ আছে সেটা তুমি কিভাবে চিহ্নিত করতে পেরেছো? সো এখানে আমি তোমাদের একটু টেক্সট বুকে দেখিয়ে নিয়ে আসি যে while doing activity বলতে কি বোঝাচ্ছে। খেয়াল করো এখানে যে আমাদের বলছে যে আমরা যখন কাজটি করেছিলাম তখন আমরা কি করেছিলাম, যে while doing the activity, এই অ্যাক্টিভিটি বলতে কিন্তু তোমাকে এই যে কলামটা করেছিলাম এই কাজটা বলছে। যে এই কলামটা তুমি যখন পড়লে, এই স্টেটমেন্ট গুলো পড়লে তুমি কিভাবে আইডেন্টিফাই করলে যে এটা হচ্ছে রিফ্লেক্টিভ নাকি পারসুয়েসিভ নাকি ডেসক্রিপটিভ, এই বর্ণনা তোমাকে ওখানে করতে হবে। সো অ্যানসারটা একটু এজন্য বড় হবে। মূলত ওই 4টা স্টেটমেন্ট বা 5টা স্টেটমেন্ট কি বোঝাচ্ছে এটি এখানে একটু ব্যাখ্যা করতে হবে। সো while doing the activity মানে আমি যখন কলামের কাজটি করেছি, how I identify, যেভাবে আমি চিহ্নিত করেছি রাইটার্স মুড আর ফিলিংস ইন দ্য স্টেটমেন্টস, ওই বাক্যগুলোতে, দ্যাট ইজ যেটি হয়। সো প্রথমে আমরা দেখেছিলাম যে the fluffy white clouds floated in the bright blue sky, বলছে যে উজ্জ্বল নীল আকাশে একখণ্ড মেঘ সাদা তুলোর মতো ভেসে বেড়াচ্ছিল। এখন এই লাইনটা দিয়ে তুমি কিভাবে বুঝতে পারলে যে ইট ইজ মুড? সেটা বলা হচ্ছে দিস লাইন এক্সপ্রেসেস দ্য রাইটার্স ডেসক্রিপটিভ মুড। এই লাইনটার মাধ্যমে আমি কি চিহ্নিত করেছিলাম? নিশ্চয় তোমাদের মনে আছে যে যখন কলামটা করেছিলে তখন এটি কিন্তু ছিল ডেসক্রিপটিভ, মানে এই লাইনটি দিয়ে লেখক যে কোনো কিছু বর্ণনা করছেন এটি কিন্তু বোঝা যাচ্ছে। সো নেক্সট কি ছিল আমাদের? এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো, যে প্রত্যেকটা ভুল থেকে কোনো কিছু শেখার এবং কোনো কিছুকে আরো উন্নত করার সুযোগ তৈরি হয়। সো এটা কি ছিল আমাদের? থ্রু দিস লাইন দ্য রাইটার্স এক্সপ্রেস হিজ ইন্সপিরেশনাল ফিলিংস। ইন্সপিরেশনাল মানে হচ্ছে তিনি যে একটি তার যে অনুভূতি আছে যেটি অনুপ্রেরণামূলক, এই লাইনটা পড়ে কিন্তু আমরা সেটা বুঝতে পেরেছি। সেখানে তোমাদের বলা হয়েছে যে ওই কাজটি করার সময় মানে কলামগুলো তোমরা পূর্ণ করার সময় কিভাবে বুঝলে যে এটি ফিলিংস নাকি মুড? সো উপরেরটা ছিল কি ডেসক্রিপটিভ মুড, মানে তিনি যে একটা বর্ণনামূলক মেজাজে আছে সেটি প্রকাশ করছে। আর নিচের লাইনে কি প্রকাশ করছে? যে উনি একটি অনুপ্রেরণামূলক অনুভূতি এই লাইনটা দিয়ে প্রকাশ করছেন। এটা একটু বড় কোশ্চেন, আমাদের আরো একটু দেখতে হবে। I wonder why some plants have different colored flowers, বলছে আমি যখন দেখি যে বিভিন্ন রঙের ফুল বিভিন্ন গাছে হয় তখন আমি অবাক হয়ে যাই। সেটা দিয়ে কি প্রকাশ করছে? It expresses writer's mood of curiosity, এটি কিন্তু লেখকের যে তিনি যে কোনো কিছু সম্পর্কে কৌতূহলী এই মেজাজটা তার কিন্তু এই লাইন দিয়ে প্রকাশ করছে। সো আমি এই লাইনটি পড়ে এটা আইডেন্টিফাই করতে পেরেছি যেটি লেখকের হচ্ছে মুড, মানে তার হচ্ছে মেজাজ। নেক্সট ডি নাম্বার ছিল কি জয়েনিং আ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস, বলছে যে আমরা কোনো একটা সঙ্গে যোগদান করা, ক্লাবে যাওয়া এবং আমাদের লেখাপড়ার বাইরে যে খেলাধুলা আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে, সেগুলো করার মাধ্যমে আমাদের নতুন অভিজ্ঞতাগুলো উন্নত হয় এবং আমরা বেশি বন্ধু তো গড়ে তুলতে পারি। সো এই লাইনটা দিয়ে এখানে কি প্রকাশিত হয়েছে? দিস লাইন এক্সপ্রেসেস রাইটার্স পারসুয়েসিভ মুড, এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে যে লেখক কাউকে এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন বা তিনি কাউকে পরিচিত করতে চাচ্ছেন, তার মুডটা প্রকাশিত হয়েছে। সো মুডটা কি ছিল? পারসুয়েসিভ, মানে তার কাউকে পরিচিত করার মতো মেজাজ এখানে প্রকাশিত হয়েছে। নেক্সট নাম্বার 5, when I think about my favorite hobby, তো যখন আমি আমার প্রিয় শখ সম্পর্কে চিন্তা করি, it brings me joy and helps me relax, এটি আমাকে আনন্দ দান করে এবং আমাকে
আরো আরামদায়ক ভাবে থাকতে সাহায্য করে। সেটি দিয়ে কি প্রকাশ করছে? ইট এক্সপ্রেসেস রাইটার্স রিফ্লেক্টিভ ফিলিংস। এটি লেখকের যে চিন্তা ভাবনামূলক যে কোনো ভাবনামূলক প্রতিফলন আছে সেই অনুভূতি কিন্তু এখানে প্রকাশ করছে। সো তাহলে আমি কিভাবে এটা ধরতে পারলাম? টু রিড অল দ্য স্টেটমেন্টস, যে সমস্ত স্টেটমেন্ট গুলো পড়ার পরে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি দ্যাট যে দ্য রাইটার এক্সপ্রেসেস হিজ মুডস অ্যান্ড ফিলিংস ইন ডিফারেন্ট ওয়েজ, যে লেখক এখানে বিভিন্ন ভাবে তার যে অনুভূতি আছে এবং তার মেজাজ আছে প্রকাশ করেছেন। সেভাবেই কিন্তু লেখক তার এই কথাগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের মুড এবং অনুভূতি এখানে প্রকাশ করেছেন। নেক্সট আমাদের আরেকটি কোশ্চেন আছে, সেটি হচ্ছে হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড দ্য টোন অফ দ্য রাইটার হোয়াইল রিডিং অ্যান্ড টেক্সট লিটারেরি ওয়ার্ক? তোমার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যে তুমি লেখকের বিভিন্ন ধরনের যে অনুভূতি আছে সেগুলো? আচ্ছা, এই প্রশ্নের মাধ্যমে তোমাদের জানতে চাওয়া হচ্ছে যে তুমি কি লেখকের কোনো টেক্সট পড়েছো বা কোনো লিটারেরি ওয়ার্ক মানে সাহিত্য পড়েছো যেটা পড়ার তোমার অভিজ্ঞতা আছে, যে তার মাধ্যমে তুমি জানতে পেরেছো লেখক কি ধরনের টোন বা সুর ব্যবহার করেছে। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, ডেসক্রাইব উইথ অ্যান এক্সাম্পল হাউ ইউ নো দ্য রাইটারস টোন। তাহলে তোমার কিন্তু ব্যাখ্যা করতে হবে যে তুমি কিভাবে এটা জানতে পেরেছো যে লেখক এর মাধ্যমে তার টোনটা প্রকাশ করেছেন, মানে হচ্ছে তার সুরটা প্রকাশ করেছেন। সো ইয়েস, অবভিয়াসলি তোমরা জানো, তোমরা অনেকগুলো কিন্তু লিটারেরি টেক্সট পড়েছো, আগের অধ্যায়ে তোমরা এগুলো পড়ে আসছো। সো আমরা এখানে দেখি যে আই হ্যাভ এক্সপেরিয়েন্সড দ্য টোন অফ দ্য রাইটার while reading a poem. সো আমি দেখেছিলাম যখন আমি বাই আলফ্রেড লর্ড টেনিসন তার একটি কবিতা পড়েছিলাম, তখন আমার অভিজ্ঞতা হয়েছিল যে লেখক কি প্রকাশ করেছেন বা তার কোন ধরনের টোনটা এখানে প্রকাশিত হয়েছে। সো দ্য পোয়েম ইজ, আমি আলফ্রেড লর্ড টেনিসন একটি কবিতা তোমাদের এখানে সংযুক্ত করেছি, যেটা তোমরা সবাই পড়েছো, ক্রসিং দ্য বার। এই কবিতা তোমাদের সবার পড়া এবং আমি তোমাদের সুন্দর করে ক্লাসটা নিয়েছি। সো টোটাল কবিতায় কিন্তু কি প্রকাশিত হয়েছে? বিভিন্ন ধরনের টোন কিন্তু প্রকাশিত হয়েছে। সো আমি নিয়েছি তোমাদের যেটা ক্লাসে পড়া ছিল সেটা, তোমরা অন্যটাও চয়েস করতে পারো, কিন্তু চয়েস করার পরে তোমার কিন্তু বলা হয়েছে দেখো যে তুমি এটা কিভাবে দেখলে যে এখানে রাইটারের টোনটা আছে, এটা কিন্তু তোমাকে আবার অ্যান্সার হিসেবে লিখতে হবে। সো তুমি যে কবিতাটি চয়েস করবে সেখান থেকে কয়েকটি কোটেশন তুমি ব্যাখ্যা করে দিবে যে এই কোটেশন দ্বারা কিভাবে কোনটি প্রকাশ পেয়েছে। যেমন দেখো এখানে আমরা দেখলাম যে 5টা দিয়ে 5 ধরনের কিন্তু টোন প্রকাশিত হয়েছিল। এভাবে তোমরা এই কাজটি করবে। সো এই ক্রসিং দ্য বার থেকে আমি ছোট্ট একটা তোমাদের অ্যান্সার দিয়েছি, আর যেহেতু কবিতাটি আমি আগের ক্লাসে করিয়েছি, মানে যখন ওই এক্সপেরিয়েন্স করছিলাম, ক্রসিং দ্য বার বাংলা করে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিও, তাই এটা আমি স্কিপ করলাম, এটা পড়লাম না। নেক্সট আমরা দেখি যে কিভাবে ইয়েস অ্যান্সারটা করলাম। সো ইন দ্য পোয়েম, মানে এই কবিতায় ইভিনিং স্টার, দেখো সন্ধ্যা তারা, এটি কি প্রকাশ করছে? এক্সপ্রেসেস রাইটার্স অপটিমিস্টিক টোন। এই অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। লেখক কিন্তু এখানে আশা করছেন যে যখন সন্ধ্যা তারা উঠবে তখন একটা নতুন একটা জীবনের সূচনা হবে, এটা কিন্তু আশাবাদী। সো অপটিমিস্টিক মানে কি? আশাবাদী। আর টোন মানে সুর। সো এই লাইনটা দিয়ে, মানে এই ইভিনিং স্টার দিয়ে কবি যে এখানে আশাবাদী সেটি আমি বুঝতে পেরেছি। আর কি বুঝতে পেরেছি? অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আরেকটা লাইন এখানে আছে, and may there be no sadness or farewell, এবং সম্ভবত সেখানে থাকবে না বিদায়ের কোনো দুঃখ। এটিও কিন্তু অপটিমিস্টিক টোন, যে লেখক আশা করছেন যে সেখানে আমি যখন বিদায় নেব, মানে আমি পৃথিবী ছেড়ে যখন চলে যাব, তখন কিন্তু আমার কোনো কি থাকবে না, হতাশা থাকবে না, আমি কোনো দুঃখ পাবো না, কষ্ট পাবো না। সেটা কিন্তু একদিক দিয়ে অপটিমিস্টিক টোন তাও ফলো করে, আর এক দিক দিয়ে কি করে দেখো, দিস লাইন এক্সপ্রেসেস রাইটার্স কাম অ্যান্ড থটফুল টোন। রাইটার্স কাম মানে হচ্ছে লেখক কিন্তু খুব শান্ত। এই লাইনটা দিয়ে লেখকের আরো একটা সুর ভঙ্গিমা প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে যে জীবনের চরম মুহূর্ত, যে মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এটা জানার সত্ত্বেও লেখক কিন্তু অস্থির নয়। অতএব কাম মানে খুব শান্ত এবং থটফুল, এবং তিনি চিন্তাবাদী। কেন চিন্তাবাদী? যে আমাদের জীবনের কিন্তু অন্তিম সত্য কথা হচ্ছে যে দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে এবং আখেরাতে নতুন একটা জীবনে আমাদের সূচনা হবে। সো ইভিনিং স্টার দিয়ে এখানে বোঝানো হচ্ছে নতুন জীবনের সূচনা,
সো এটি দিয়ে বোঝানো হচ্ছে কবির অপটিমিস্টিক টোন, আশাবাদী, এবং এই লাইনটার মাধ্যমে যে লাস্টে যেটা স্যাডনেস, বিদায় বেলায় কেউ মন খারাপ করবে না কবি এখানে, এটা দিয়ে কিন্তু তার একেবারে শান্ত, শিষ্ট এবং একটা চিন্তাপূর্ণ মানে অত্যন্ত গভীর একটা টোন কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। অ্যাকচুয়ালি এই অধ্যায়ে তোমাদের এই বিষয়টাই ফলো করার ছিল যে তোমাদের এখানে কোন টোন গুলো প্রকাশ পাচ্ছে। আমাদের এখানে 4টা কোশ্চেন ছিল, 4টা কোশ্চেনের অ্যান্সারটা তুমি যে কবিতা অনুযায়ী দিতে দাও সেটা দিবে। এখানে দেখো আমি তোমাদের দিয়েছিলাম আলফ্রেড লর্ড টেনিসনের কবিতা, যেটা আমরা ক্লাসে করেছিলাম। কেন তোমাকে এখানে জিজ্ঞেস করাই হয়েছে যে তুমি কি কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলে। সো আমরা তো পড়েছি, যেহেতু আমাদের পড়া বিষয়টা আমরা বললে কিন্তু খুব সহজে আমরা এক্সপ্রেস করতে পারবো। আর আমরা যদি আননোন কোন একটা বিষয় দিয়ে আমাদের বুঝতে সময় লাগবে। সো নির্দেশনা যেভাবে আছে আমি মনে করি কাজটা তোমরা সেভাবে করলে বেশি বেনিফিট হবে। সো নির্দেশনায় ছিল যে তোমাদের অভিজ্ঞতা হয়েছে, পড়েছে এমন একটি কবিতা, তাই আমি ক্রসিং বারটা দিয়েছি। তোমরা যদি মনে করো অন্য একটি এক্সপ্রেস করবে অবশ্যই করবে, শুধু জাস্ট তুমি দেখাবে যে তুমি কিভাবে কোন লাইনের মাধ্যমে কোন টোনটি বুঝতে পেরেছো। সো আজকে এখানে শেষ করছি, নেক্সটে আমরা দেখা করব 4.3.1 এর, এবং এখানে যতগুলো কাজ আছে আমরা কমপ্লিট করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।